বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এই এমসিকিউগুলো আমি ব্যাখ্যা সহ তোমাদের সামনে উপস্থাপন করব এবং আজকের এমসিকিউগুলো আমার লেকচার 2তে অবস্থান করছে। তোমরা ইতিমধ্যে দেখেছো আমি কিছু সংখ্যক এমসিকিউ নিয়ে আলোচনা করেছি এবং সেটা ছিল লেকচার 1। আর আজকে লেকচার 2তে আমি আরও কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়েছি যা তোমাদের সামনে আলোচনা করব এবং আজকের লেকচার 2তে আবারও 7টি এমসিকিউ নেওয়া হয়েছে। চলো আর দেরি না করে আমরা সেই এমসিকিউগুলো ব্যাখ্যা সহ পড়তে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো আমি কি লিখেছি। এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম ব্যাখ্যা সহ কতিপয় গুরুত্বপূর্ণ এমসিকিউ লেকচার 2। এবার আসো, দেখো 1 এবং 2 এই দুটি এমসিকিউর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। ওই উদ্দীপকটি যদি আমরা ভালো করে বুঝি তাহলে 1 এবং 2 এর অ্যান্সার খুব সহজেই আমরা করতে পারবো। সেটা কি? দেখো C3H7OH প্লাস সালফিউরিক অ্যাসিড, এখানে লেখা CONC, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড থেকে, কনসেন্ট্রেটেড অর্থ হচ্ছে গাঢ়, তো এখানে ব্র্যাকেটে CONC লেখা কনসেন্ট্রেটেড থেকে সংক্ষিপ্তভাবে লিখেছে এবং তীর চিহ্নের উপরে ডেল্টা চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে তাপ দিয়েছে বিয়োগ পানি, এরপরে এ পেয়েছে। তো তোমরা জানো অ্যালকোহল থেকে এক অণু পানি অপসারিত হলে অ্যালকিন হয়। যেহেতু এই যৌগটা প্রোপানল, কারণ 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে বলা হবে প্রোপানল, তো প্রোপানল থেকে এক অণু পানি অপসারিত হয়ে গেলে হবে প্রোপিন। তাহলে এই যৌগটি কিন্তু প্রোপিন। দেখো এই যৌগটি প্রোপিন, কোনো সন্দেহ নেই, প্রোপিন। এরপর দেখো এ প্লাস হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করেছে। তোমরা জানো অ্যালকিনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটালে অ্যালকিন অ্যালকেনে পরিণত হয়, অর্থাৎ ওইটা ছিল প্রোপিন হয়ে যাবে প্রোপেন। তাহলে ডি যৌগটি কিন্তু হবে প্রোপেন, ডি যৌগটি হবে প্রোপেন। তাহলে আমরা যে কথাটি বলবো, দেখো 1 নাম্বার যে প্রশ্নটি করেছে, এ যৌগ নিম্নের কোনটি? দেখো এ যৌগ নিম্নের কোনটি, এখানে আরেকটি অপশান দেওয়া হয়নি, আমি সেটা দিচ্ছি। ঘ, দেখো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। লক্ষ্য করো, দেখো এ যৌগ নিম্নের কোনটি, এখানে লেখা ইথানল। ইথানল প্রশ্নই ওঠে না, কারণ 3 কার্বন ছিল, এখন এখানে হয়েছে 2 কার্বন। এটা হচ্ছে ইথিন, এটাও বাদ। ইথানোয়িক অ্যাসিড বাদ। দেখো ঘ, প্রোপিন CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। প্রোপিনের সংকেত এরকম তোমরা জানো, এখনও পানি অপসারিত হয়ে গেলে এটা অ্যালকিন হবে এবং সেই অ্যালকিনটি হচ্ছে প্রোপিন। প্রোপিনের সংকেত হচ্ছে এরকম CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো অ্যান্সার হচ্ছে ঘ, মানে 4 নাম্বারটা। তাহলে এ যৌগ নিম্নের কোনটি? এ যৌগটি হচ্ছে প্রোপিন, এ যৌগ আমরা পেয়ে গেলাম। এবার আসো 2 নাম্বার বলছে ডি যৌগটি এক নাম্বার কি বলেছে? ডি যৌগটি থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব। লক্ষ্য করো ডি যৌগটি কিন্তু প্রোপেন, কারণ প্রোপিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে প্রোপেন উৎপন্ন করে। তো এখন ডি যৌগটি থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব, এটা সত্য। তোমরা কিন্তু পড়েছো যে অ্যালকেন থেকে আমরা জৈব অ্যাসিড তৈরি করেছি এবং তোমরা দেখেছো আমি পারস্পরিক রূপান্তরের মধ্যে সেই বিক্রিয়াগুলো দেখিয়েছি। অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব। তাহলে দেখো এই ডি যৌগটি মানে এটা অ্যালকেন, প্রোপেন, তাহলে প্রোপেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব, এটা সত্য। 2, এ যৌগ অপেক্ষা বেশি সক্রিয়। দেখো এই ডি যৌগটা এ যৌগ অপেক্ষা, এই ডি যৌগটা এ যৌগ অপেক্ষা বেশি সক্রিয়। ডি যৌগ এ যৌগ অপেক্ষা বেশি সক্রিয়। দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ডি। তো তোমরা জানো যে আমি এই ডি যৌগটা এখন কে, এই যে এই প্রোপেন, আমি একটু লিখে দিচ্ছি এখানে প্রোপেন, না এখানে লিখবো না। লক্ষ্য করো এই জায়গাটা একটু লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য। CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন, এরপরে অ্যারো দিয়ে আমি বোঝানোর জন্য লিখছি। নিকেল আর
180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তো আছেই, এটা লিখলাম না। তখন কি তৈরি হয় দেখো, CH3 বন্ড CH2 বন্ড CH3, এটা হচ্ছে প্রোপেন। তাহলে ডি যৌগটা কিন্তু প্রোপেন, এটা ডি যৌগ, দেখো প্রোপেন। তাহলে অ্যালকেন কিন্তু অ্যালকিনের চেয়ে কম সক্রিয়। তো আমরা জানি এ হচ্ছে অ্যালকিন, প্রোপিন, এইটা এই যে CH3 CH ডাবল বন্ড CH2, এ হচ্ছে প্রোপিন। আর ডি হচ্ছে কি, ডি হচ্ছে প্রোপেন, এই যে এখানে দেখালাম প্রোপেন। তাহলে ডি হচ্ছে অ্যালকেন আর এ হচ্ছে অ্যালকিন। এ বেশি সক্রিয় হবে, ডি কম সক্রিয় হবে। তাহলে আমরা একটু দেখি কি বলছে। এ যৌগ, এই যে এ যৌগ অপেক্ষা বেশি সক্রিয় কে, ডি। ডি নাকি বেশি সক্রিয়, কিন্তু এটা ভুল, এটা নিতে পারবো না, ডি সক্রিয় হবে না, ডি কম সক্রিয়, এখানে বলছে বেশি সক্রিয়, এই জন্য বাদ। এরপরে দেখো 3, দেখো ডি যৌগটির অণুতে 10টি সমযোজী বন্ধন রয়েছে। এখন এই যে ডি যৌগটি, এই ডি যৌগটির গাঠনিক সংকেত লিখবো, মানে প্রোপেনের গাঠনিক সংকেত লিখবো। লিখে আমরা দেখবো তো কয়টি সমযোজী বন্ধন রয়েছে। আমি এখন এটা মুছে ফেলবো, উপরের এই অংশটা দেখো, এটা মুছে ফেলবো। দেখো প্রোপেনের গাঠনিক সংকেত লিখবো, দেখো প্রোপেনের গাঠনিক সংকেত লিখছি, প্রোপেন। লক্ষ্য করো 1 2 3। তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা প্রোপেন কিন্তু হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন দেখো, তারপরে এইখানে একটা হাইড্রোজেন, তারপরে এখানে একটি হাইড্রোজেন, তারপরে এখানে একটি হাইড্রোজেন, তারপরে এখানে একটি হাইড্রোজেন, এটা হচ্ছে প্রোপেন। তাহলে কয়টি সমযোজী বন্ধন আছে দেখো, 1 2 3, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি বন্ধন রয়েছে। তাহলে 10টি সমযোজী বন্ধন, দেখো এখানে কি লেখা আছে, এর অণুতে 10টি সমযোজী বন্ধন রয়েছে, মানে ডি এর অণুতে 10টি সমযোজী বন্ধন রয়েছে। অর্থাৎ 1 এবং 3 শুদ্ধ, অর্থাৎ খ শুদ্ধ, 1 এবং 3 শুদ্ধ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 1 এবং 3 শুদ্ধ, 1 এবং 3। তাহলে খ 1 এবং 3, এই 1 আর 3, তাহলে আমাদের 1 এবং 2 কমপ্লিট, 1 এবং 2 কমপ্লিট। মুছে ফেললাম। এটা মুছে ফেললাম, একটু জায়গা তৈরি হবে। 1 এবং 2 কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার দেখো কি বলেছে 3 নাম্বার MCQটি কি দেখো, অক্টিনের সাধারণ সংকেত কোনটি? প্রশ্ন করেছে অক্টিনের সাধারণ সংকেত কোনটি। লক্ষ্য করো, অক্টিন মানে অ্যালকিন, তোমরা জানো অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তাহলে অক্টিন যেহেতু অ্যালকিন, তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হবে, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তাহলে দেখো এই যে অক্টিনের সাধারণ সংকেত কোনটি, যে CnH2n, তাহলে হবে এই যে CnH2n। দেখো তাহলে ক অক্টিনের সাধারণ সংকেত কোনটি, এই যে CnH2n, এখানে দেওয়া আছে CnH2n+2, এটা অ্যালকেনের, তারপরে CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের। আমি আর এদিকে যাচ্ছি না, এটার অ্যান্সার হচ্ছে CnH2n। তাহলে হয়ে গেল অক্টিনের সাধারণ সংকেত। তাহলে আমাদের 3ও কমপ্লিট, আমাদের 3 কমপ্লিট। তাহলে দেখো অক্টিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, মুছে ফেললাম, 3টা কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি তোর চতুর্থটির মধ্যে। লক্ষ্য করো 4, কোনটিতে জৈব যৌগ বিদ্যমান, কোনটিতে জৈব যৌগ বিদ্যমান। লক্ষ্য করো যাদের প্রাণ আছে তাদের মধ্যে অবশ্যই জৈব যৌগ থাকবে। তো এখন শামুকের খোলস, জানো শামুকের তো প্রাণ আছে, তো হঠাৎ করে কেউ এটা কিন্তু ভুল করে ফেলবে, শামুকের খোলসটার মধ্যে জৈব যৌগ আছে ভাববে। অ্যাকচুয়ালি শামুকের খোলসের মধ্যে জৈব যৌগ নেই, শামুকের খোলসটার মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা শক্ত আবরণ, এটার মধ্যে জৈব যৌগ থাকে না, ক্যালসিয়াম কার্বনেট জৈব যৌগ নয়। তাহলে শামুকের খোলস হতে পারে না। কাপড় কাচার সোডা, তোমরা জানো সোডিয়াম কার্বনেট 10 অণু পানি, এটা হচ্ছে কাপড় কাচার সোডা। এরপরে দেখো বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট, তাহলে সোডিয়াম বাইকার্বনেট বেকিং পাউডার অজৈব যৌগ। তা কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বনেট 10 অণু পানি, এটাও অজৈব যৌগ। তাহলে কাঠ, কাঠ কিন্তু জৈব যৌগ। কেন? কাঠের মানে কাঠ তো গাছ থেকে আসে, গাছের তো প্রাণ আছে, অতএব এই কাঠের মধ্যে জৈব যৌগ রয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ, 4 নাম্বারটি হচ্ছে অ্যান্সার। তাহলে কোনটিতে জৈব যৌগ বিদ্যমান? কাঠের মধ্যে জৈব যৌগ বিদ্যমান। এবার আসো 5, এবার আমরা চলে যাব 5-এর মধ্যে। কোন ফলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়? জানো
কোন ফলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়? পাকা জলপাইয়ের মধ্যে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। তো তোমাদেরকে বলি বেনজোইক অ্যাসিডটা হচ্ছে এরকম, এটা বেনজোইক অ্যাসিড, COOH, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। লক্ষ্য করো COO এরকম বেনজিন বলা হয়, COOH থাকলে বেনজোইক অ্যাসিড। আবার যদি পরীক্ষায় এরকম না এসে যদি এরকম হয়, দেখো এখানে কিন্তু 6টা কার্বন আছে, 6টা কার্বন C6, আর এখানে কিন্তু হাইড্রোজেন নাই, এই জায়গায় প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন আছে, 1 2 3 4 5টা হাইড্রোজেন, C6H5 বন্ড, এরপর হচ্ছে COOH, এরকম থাকতে পারে। এটাও বেনজোইক অ্যাসিড, এটার নাম বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। আচ্ছা, হয়ে গেল বেনজোইক অ্যাসিড। লক্ষ্য করো কোন ফলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়? পাকা জলপাইয়ের মধ্যে বেনজোইক অ্যাসিড থাকে, পাকা জলপাইয়ের মধ্যে বেনজোইক অ্যাসিড, এটা মুখস্থ করতে হবে জাস্ট, আর কিছু না। পাকা জলপাইয়ের মধ্যে বেনজোইক অ্যাসিড থাকে। মুছে ফেললাম বেনজোইক অ্যাসিড, এটা চিনে রাখবে, কারণ এই বেনজোইক অ্যাসিড বাংলাতে না লিখে এরকম সংকেত থাকতে পারে, যদি বলা হয় যে পাকা জলপাইয়ে নিম্নের কোন অ্যাসিডটি থাকে আর এরকম সংকেত লিখে আছে, তখন তো পারবো না। এই জন্য এটা জানা থাকলে আমাদের যেভাবেই আসুক না কেন পারবো। তাহলে ফাইনাল কথা হলো কোন ফলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়? পাকা ফলে, পাকা জলপাইয়ের মধ্যে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। আর বেনজোইক অ্যাসিডের সংকেত হচ্ছে এই যে এটা অথবা এইটা। মুছে ফেললাম, আশা করি তোমরা দেখেছো, মুছে ফেললাম। এরপর আসো, এরপর দেখো 6, কোন ধরনের রাসায়নিক পদার্থ সুগন্ধযুক্ত হয়? তোমাদেরকে বলে রাখি অ্যাস্টার হচ্ছে সুগন্ধযুক্ত রাসায়নিক পদার্থ। জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় অ্যাস্টার তৈরি হয়, আর এই অ্যাস্টার খুবই সুগন্ধযুক্ত হয় এবং সকল পাকা ফলে অ্যাস্টার পাওয়া যায়, সকল পাকা ফলে অ্যাস্টার পাওয়া যায়। তাহলে দেখো কোন ধরনের রাসায়নিক পদার্থ সুগন্ধযুক্ত হয়? এক কথায় বলবে অ্যাস্টার। আছে কি? অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, অ্যাস্টার, ওগুলাতে গন্ধ হয় না, এই অ্যাস্টারের মধ্যেই সুগন্ধ হয়। তাহলে ফাইনালি কোন ধরনের রাসায়নিক পদার্থ সুগন্ধযুক্ত হয়? অ্যাস্টার। তাহলে 6 হচ্ছে খ, অ্যাস্টার। এবার 7 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটি MCQ। দেখো 7 নাম্বার, বিউটিনের সমাণু কোনটি? বিউটিনের সমাণু কোনটি? লক্ষ্য করো বিউটিনের সমাণু কোনটি। আমি তোমাদেরকে একটু বলি, তোমরা জানো যে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের অস্তিত্বকে সমানুতা বলে। মানে দুটা যৌগ হবে, ওই দুটা যৌগের আণবিক সংকেত একই হবে। তাহলে দেখো আমি একটু লিখছি, লক্ষ্য করো CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড, এটার নাম সাইক্লোবিউটেন। দেখো সাইক্লোবিউটেন, বিউটেন। প্রশ্ন জাগে এটার নাম সাইক্লোবিউটেন হলো কেন? সাইক্লোবিউটেন হলো এই কারণে, দেখো এটা হচ্ছে চক্র, এই জন্য সাইক্লো নেওয়া হবে। আর 4টা কার্বন আছে বলে বিউটেন, আর এটা অ্যালকেন, কারণ কার্বনের সাথে কার্বনের একক বন্ধন রয়েছে, এই জন্য এটা সাইক্লোবিউটেন। তো এখন বলছে যে বিউটিনের, তাহলে দেখো আমি বিউটিন লিখছি, CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, দেখো এটা বিউটিন। এখন এই যে বিউটিন, লক্ষ্য করো এই বিউটিনের আণবিক সংকেত কিন্তু এরকম C4H8, দেখো 4টা কার্বন আর হাইড্রোজেন হবে 8টা, দেখো 3 2 5 6 7 8, দেখো তাহলে এইটার আণবিক সংকেত হচ্ছে এইটা, আবার এইটার আণবিক সংকেত এইটা। কিভাবে? দেখো 4টা কার্বন, হাইড্রোজেন 4 দুগুণে 8, দেখো তাহলে এইটার আণবিক সংকেত এইটা, এইটার আণবিক সংকেত এইটা, তাহলে দুইটার আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এটার গঠন দেখো একটা চেইন, সরল সোজা চেইন, আর এটা কি চক্রাকার, গঠন পরিবর্তন হয়ে গেছে চক্রাকার। তাহলে এই দুইটা যৌগ একে অপরের সমাণু। তাহলে এখানে বলছে বিউটিনের সমাণু কোনটি? এই বিউটিনের সমাণু হচ্ছে এই সাইক্লোবিউটেন। তো প্রশ্ন হতে পারে যে স্যার সাইক্লোবিউটিন কেন হলো না? দেখো সাইক্লোবিউটিন কেন হবে না? সাইক্লোবিউটিন হচ্ছে এরকম CH2 ডাবল বন্ড CH বন্ড CH2, এই যে এটা হচ্ছে সাইক্লোবিউটিন। দেখো সাইক্লোবিউটিন, লক্ষ্য করো সাইক্লোবিউটিন।
এই যে সাইক্লোবিউটিন কেন হলো, সাইক্লো হয়েছে চক্রের জন্য, বিউটিন কেন হলো 4টা কার্বনের জন্য, আর বিউটেনও তো হতে পারতো, কিন্তু বিউটিন হলো কেন, যে কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য, দ্বিবন্ধন থাকলে অ্যালকিন হয়। এখন দেখো এই যৌগটার মধ্যে কার্বন আছে 4টা, তাহলে ঠিক আছে 4। এরপর দেখো হাইড্রোজেন কয়টা, 2 2 4 5 6টা, তাহলে হাইড্রোজেন তো 8টা হয় না। যদি সমানু হতে হয় মানে প্রত্যেকটি যৌগের আণবিক সংকেত একই রকম হবে, এটা আণবিক সংকেত, তো এটার আণবিক সংকেত এইটা, এটার আণবিক সংকেত এইটা, কিন্তু এটার আণবিক সংকেত এইটা হয় না। দেখো হাইড্রোজেন হচ্ছে 6টি, কিন্তু এখানে তো 8টি, তাহলে সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন বিউটিনের সমাণু নয়, বিউটিনের সমাণু সাইক্লোবিউটিন হতে পারে না, তাহলে সাইক্লোবিউটিন ক্যান্সেল। তাহলে সাইক্লোবিউটিন হচ্ছে না, সাইক্লোবিউটাইন, বিউটাইন হতে গেলে কি হবে জানো, বিউটাইন হতে গেলে কি হবে, দেখো সাইক্লোবিউটাইন হতে গেলে এরকম হবে, সি ত্রিবন্ধন, CH2 বন্ড CH2 এইখানে। তাহলে দেখো সাইক্লোবিউটানের মধ্যে হাইড্রোজেন কয়টা, 4টা মাত্র হাইড্রোজেন, 1 2 3 4, 4টা হাইড্রোজেন, কিন্তু আণবিক সংকেত তো C4H8, বিউটিনের আণবিক সংকেত C4H8, তাহলে এটা তো C4H8 হয় না, এটা C4H4 হয়, তাহলে সাইক্লোবিউটাইন হতে পারে না সমাণু, তাহলে আউট, এটাও আউট। তাহলে কি দেখা যাচ্ছে, বিউটিনের সমাণু কোনটি, সাইক্লোবিউটিন বাদ, সাইক্লোবিউটাইন বাদ, সাইক্লোবিউটেন এইটা হচ্ছে অ্যান্সার, সাইক্লোবিউটেন, এই যে সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন কিন্তু বিউটিনের সমাণু। কেন, বিউটিনের যে আণবিক সংকেত হয় সাইক্লোবিউটেনেরও কিন্তু আণবিক সংকেত সেইটা হয়, তাহলে যেহেতু আণবিক সংকেত একই রকম তাই তারা হবে একে অপরের সমাণু। এই যে এখন বলতে পারো যে সাইক্লোবিউটাডাইন, এটা মানে কি জানো, সাইক্লোবিউটাডাইন মানে ওই চক্রটার মধ্যে 2টা ডাবল বন্ড থাকবে, একটা ডাবল বন্ড হলেই তো এটা সমাণু হচ্ছে না, 2টা হলে তো আরও হবে না, এই জন্য এটা আমাদের দেখারই দরকার নাই, সাইক্লোবিউটাডাইন বাদ। তাহলে অ্যাকচুয়ালি হলো কি, সাইক্লোবিউটেন বিউটিনের সমাণু। কেন, বিউটিনের আণবিক সংকেত যেটা, সাইক্লোবিউটেনের আণবিক সংকেত এইটাই, তাহলে এরা হবে একে অপরের সমাণু। তাহলে বিউটিনের সমাণু কোনটি, সাইক্লোবিউটেন, এই যে গ হচ্ছে এটা। এটা তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ MCQ, কারণ সমাণু সম্পর্কিত MCQ সাধারণত তেমন একটা দেখা যায় না, এটা একটা ইম্পর্টেন্ট একটা MCQ, তো এটার মতো করে তোমরা আরও প্র্যাকটিস করবে। তাহলে ফাইনালি শেষ হলো, বিউটিনের সমাণু কোনটি, সাইক্লোবিউটেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 7টা MCQ নিয়েছিলাম, আমি প্রত্যেকটি MCQ আলাদাভাবে তোমাদেরকে দেখিয়েছি। আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে আরও 7টি MCQ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এমনিভাবে ক্রমান্বয়ে আমরা যদি 7-8টি লেকচার করি, তাহলে যদি প্রত্যেকটার মধ্যে 7টা করে আমি MCQ নেই, তাহলে 10টি হলে 70টি MCQ পড়া হয়ে যাবে। যদি 70টি MCQ পড়ি, একদম জৈব যৌগের যা কিছু আছে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, বলতে পারো যে জুস করে খেয়ে ফেলবো আমরা। তো তোমরা যদি আমার সাথে থাকো, ইনশাল্লাহ আমি ক্রমান্বয়ে এই MCQগুলো দিয়ে যাব, তোমরা আমার সাথে সাথে পড়াশোনা করবে, এক পর্যায়ে দেখবে জৈব রসায়ন তথা খনিজ সম্পদ ও জীবাশ্ম যে চ্যাপ্টারটি আছে সেটার তোমরা বস হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।